আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো এবং সুস্থ রয়েছো। লাস্ট একটা গাইডলাইনে তোমাদের 4 মাসে কিভাবে কি করতে পারো সেই সম্পর্কে একটা আউটলাইন দিয়েছিলাম। বাট একটা বেসিক আউটলাইনের মধ্যেও বেশ কিছু বড় বড় মিস্টেক হয়ে যায়। আমরা বুঝতে পারি না যে এটা ভুল করতেছি, বাট যখন ভুলটা রিয়ালাইজ করতে পারি তখন আসলে খুব বেশি করার কিছু থাকে না, একটা বড় সময় ততক্ষণে চলে গিয়ে থাকে। আমার অভিজ্ঞতা থেকে সেই ভুলগুলো তোমাদের সামনে তুলে ধরার জন্য আজকের এই ভিডিও, যে 5টা জিনিস তোমাকে মাস্ট ফলো করতে হবে থ্রু আউট দ্য টাইম, এই টেস্টের পর থেকে অ্যাডমিশন পর্যন্ত। সেগুলো নিয়ে একটু আলোচনা করবো। আসো, ফার্স্ট অফ অল যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমার প্ল্যানিং অ্যান্ড ট্র্যাকিং। প্ল্যানিং অ্যান্ড ট্র্যাকিং, এখন এই প্ল্যানিং নিয়ে তো আমি টোটাল একটা গাইডলাইন দিয়েছিলাম যে 4 মাসের এই টাইমটায় তুমি কিভাবে আগাইতে পারো, কোন সময় কি করতে পারো। প্ল্যানিং তোমারটা তোমার করতে হবে, কারণ গ্যাপ এক একজনের এক এক রকম। তোমার গ্যাপ তোমাকে ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে? গ্যাপ নিয়ে আমার আলাদা আর একটা ভিডিও আসবে, বাট আমি এখানে মূল কথাটা বলছি যে তোমার গ্যাপ ফাইন্ড আউট করে সেগুলো ফিল আপ করতে হবে। এবং কথা হচ্ছে আমি খালি ফাইন্ড আউট করলাম, আমি গণহারে একটা একটা করে হচ্ছে জাস্ট পড়তেছি না, কোনো মতে মন চাইলে একদিন অনেকগুলা গ্যাপ ফিল আপ করতেছি, একদিন করতেছি না, নো। ডেইলি কয়টা করে গ্যাপে তুমি টাইম দিবা, গ্যাপ গুলো তুমি দেখছো যে তোমার পড়াশোনা কোন কোন চ্যাপ্টার বাকি, কোন কোন চ্যাপ্টারে কোন কোন টপিক তুমি পারো না, তুমি সেগুলাকে একটা সিরিয়াল ওয়াইজ সাজাও। আমি এই সিরিয়াল আগাবো। অনেক গ্যাপ আমি জানি, এক মুহূর্তে কিছুই শেষ করা পসিবল না। দেখো, এই গ্যাপ একদিনে জমেনি, 2 বছরে, 1.5 বছরে আস্তে আস্তে জমছে। 1.5 বছরে জমা গ্যাপ একদিনে, 2 দিনে, 1 সপ্তাহে ক্লিয়ার হয়ে যাবে, এটা কি সম্ভব? সময় লাগবে। অল্প অল্প করে আগাও, যেভাবে অল্প অল্প করে জমছে সেভাবে অল্প অল্প করে শেষও হয়ে যাবে। 1 বাই 1 আগাও। যখন যে সাবজেক্ট নিয়ে বসবা আশপাশ অন্য কোনো বইও রাখবা না, তাহলে যেটাই পড়তেছো জাস্ট ফোকাস সেটাই থাকবে, ঠিক আছে? ফিজিক্স পড়তেছো, আশপাশে কেমিস্ট্রি বায়োলজি সরাইয়া দাও। বায়োলজি নিয়ে বসছো, হায়ার ম্যাথ সামনে রাখারও দরকার নেই। হায়ার ম্যাথে বইটা সামনে দেখলে মনে হবে যে আমি তো এইটা পারি না, ওইটা পারি না, আমার জটিল সংখ্যা বাকি, আমার কনিক্স বাকি, আমার গতিবিদ্যা স্থিতিবিদ্যা বাকি, আমার ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন বাকি, দরকার নেই। জাস্ট বায়োলজি পড়ছো, বায়োলজি পড়ো। তুমি ফোকাস ভাবে ডেইলি 2টা থেকে 3টা গ্যাপ ফিল আপ করা, 1 মাসে 90টা গ্যাপ। যদি ডেইলি 3টা করে ফিল আপ করা, 1 মাসে 90টা গ্যাপ শেষ, 90টা টপিক পড়া শেষ। বুঝতেছো? এইটাকে তোমার ট্র্যাক করতে হবে যে তুমি ডেইলি কতটুকু ফিল আপ করতেছো এবং জিনিসটা ঠিক মতো ইফেক্টিভলি ফিল আপ হইতেছে কিনা। এখন একটা গ্যাপ কিভাবে কি ফিল আপ করা যায় সেটা নিয়ে হচ্ছে আমি আলাদা ভিডিও দিব বলছি ইনশাআল্লাহ, বাট মোটামুটি মেইন কথা আমি এখানে বলে দিলাম। এখন একটা জিনিস, যেটা এই যে প্ল্যানিং এবং ট্র্যাকিং, একটা ভুল হচ্ছে এটাকে প্ল্যান না করা, ট্র্যাক না করা। আরেকটা হচ্ছে অনেকগুলা গ্যাপ খুব দ্রুত সময় শেষ করতে যাওয়া, ওভারলোড করে ফেলা। ডোন্ট ওভারলোড করতে যাও না। এইখানে এইচএসসি বলো, অ্যাডমিশন বলো, ইটস নট দ্য গেম অফ স্প্রিন্ট রেস, ইট ইজ দ্য গেম অফ ম্যারাথন। ইটস নট অ্যাবাউট হাউ ফাস্ট ইউ ক্যান রান, ইটস অ্যাবাউট হাউ লং ইউ ক্যান রান। তোমার এইখানে দেখতে হবে এটা যে তুমি কত লং টাইম টিকে থাকতে পারো, কত লম্বা সময় তুমি কনসিস্টেন্ট নিয়মিত এই রুটিনে থাকতে পারো, সেইটা হচ্ছে বিষয়। এবং কনসিস্টেন্টলি একটা ওভারলোড রুটিনে নিয়মিত থাকা যায় না। ডিসিপ্লিন ওয়েতে তুমি মডারেট একটা লোড নিয়ে আগাও, তোমার সময় একটু বেশি লাগবে, কিন্তু তোমার কনসিস্টেন্টলি সুন্দর মতো সবকিছু এক ফ্লোতে ক্লিয়ার হবে। সময় লাগবে, বাট অবশ্যই হবে। একটা টাইম পর তুমি দেখবা যে তোমার সময় বেঁচে গেছে, পড়ার কিছু নাই, জাস্ট রিভিশন করছো, নতুন করে পড়ার কিছুই নেই। ইটস পসিবল, ঠিক আছে? ওভারলোড করে না। ওভারলোড 2 রকম হয়, একটা হচ্ছে স্টাডি ওভারলোড, আর একটা হচ্ছে লাইফস্টাইল ওভারলোড। আমি যেভাবে মনে করি, স্টাডি ওভারলোডটা কিরকম, স্টাডিতে হচ্ছে তোমার ডেইলি তুমি 3টা থেকে 4টাকে মোটামুটি ফিল আপ করতে পারো। তুমি মাথায় নিয়ে রাখলো আমি আজকে পুরো এই 3 দিনের মধ্যে পুরো যোগাযোগ শেষ করবো। যোগাযোগ 3 দিনে শেষ করার জিনিসটা, তোমার অলরেডি যোগাযোগে গ্যাপ আছে, তুমি পুরোটা ভালো করে পড়ছো, তোমার একটা সপ্তাহ মিনিমাম নেওয়া লাগবে, একটা সপ্তাহ মিনিমাম লাগবে। আমি 14 না 16 ডেজ লাগায় শেষ করছিলাম অর্গানিক কেমিস্ট্রি, কারণ আমার অর্গানিক শুরুতে যখন পড়ছিলাম ক্লাসে পড়াইছিল, আমি তো কোচিং করতাম না, আমার কাছে অর্গানিক খুবই দুর্বোধ্য লাগতো। আমি কোনোভাবে মুখস্থ রাখতে পারতাম, যা মুখস্থ রাখতে ভুলে যেতাম, এবং কাছে যেগুলো খুব ছড়ানো ছিটানো লাগতো। আমি 14 বা 16 দিনের মধ্যে অর্গানিক প্রথমে একবার 7 দিনের মধ্যে সবগুলো ক্লাস করে শেষ করছি, ক্লাসগুলো বুঝছি, ক্লাসগুলো নোট করছি, এরপর নোট রিভিশন দিয়ে নিজে বাকি 8 দিন 10 দিন পড়ছি। পড়ার পর মোটামুটি আমি একটা ধাঁচ বুঝছি, আমার মাথায় একটা প্যাটার্ন ক্রিয়েট হচ্ছে, জিনিসগুলো কোন দিক থেকে কোন ফ্লোতে যেতেছে, কি কি
লাগে, কি কি পড়া লাগে, কি কি আসে, কি কি জানা লাগে, কি কি মুখস্থ রাখা লাগে, আমি পারতেছি কিনা মোটামুটি একটা ফ্লোতে আসছি, সময় লাগছে বাট পারছি আলহামদুলিল্লাহ, ঠিক আছে। এবং সত্যি কথা ওই প্রিপারেশন দিয়ে এখনো বেঁচে খাইতেছি, ওই জৈব যৌগের প্রিপারেশন আমি এখনো চলতেছে, এখনো যখন জৈব যৌগ নিয়ে কথাবার্তা বলতে হয় আমি ওই প্যাটার্নে চিন্তা ভাবনা করি, যদি কখনো কথাবার্তা বলতে হয়, যদি নর্মালি কেমিস্ট্রি পড়ায় না, বাট ইয়া, ঠিক আছে। এটা হচ্ছে স্টাডি লাইফস্টাইল। তুমি যদি একদিনে মানে স্টাডি ওভারলোড, স্টাডি লাইফস্টাইল না স্টাডি ওভারলোড, এটা হচ্ছে তুমি যদি যেটুকু সময় যেটুকু নেওয়ার কথা আছে আনইউজুয়ালি শর্ট টাইমে অনেক বড় কিছু শেষ করতে যাও, তুমি কভার দিয়ে লিখতে পারবে না, কভার দিলেও তোমার মনে থাকবে না, মডারেট গ্যাপে গ্যাপে আগাও, ঠিক আছে। আমার মডারেট গ্যাপ যেটুকু আমি বলবো যে 3টা থেকে 4টা টপিক একদিনে শেষ করো, রমজান যেহেতু একদিনে 3 টপিক করে শেষ করো, ঠিক আছে। আমি একটা রুটিন হচ্ছে ব্যাটলস অফ বায়োলজি গ্রুপে পোস্ট করছি রামাদান প্ল্যানার হিসেবে, ওটাকে ফলো করো, ওভাবে করতে পারো, তাহলে মোটামুটি অনেক কিছু হবে। আর লাইফস্টাইল ওভারলোড হচ্ছে তুমি এত কিছু নিয়ে নিছো, এত পড়াশোনা একসাথে নিছো, মানে স্টাডি ওভারলোডের মতোই, এখানে তোমার পড়াশোনা শেষে তোমার লাইফস্টাইল স্যাক্রিফাইস হইতেছে, তোমার দেরিতে ঘুমানো হইতেছে, দেরিতে উঠা হইতেছে, বা দেরিতে ঘুমা দ্রুত উঠা, অনেক কম ঘুম হইতেছে, তোমার টাইম এলোমেলো হয়ে যেতেছে, তুমি হচ্ছে যে টাইমে যেটা করার তুমি সেই টাইমে সেটা না করে হচ্ছে মানে তুমি পড়াশোনা ঠিক মতো করতে পারছো না, তুমি তোমার লাইফের যেগুলো টাইম মতো করা সেগুলো টাইম মতো করছো না, খাওয়া ঘুমো তোমার টাইম মতো হচ্ছে না। এত দরকার নেই, মডারেটলি রাখো। তুমি এইরকম ভাবে যদি রাখো না এই লাইফস্টাইলে, তুমি কনসিস্টেন্টলি তোমার গ্যাপ ফিল আপ বা অন্যান্য যা যা আসবে প্রিমেড মডেল টেস্ট এগুলো ফলো করতে পারবে না, ঠিক আছে। আর আরেকটা ওভারলোড হবে, সেটা হচ্ছে তোমার কি বলা যায়, ভ্যারাইটি ওভারলোড। আমি বলি মানে আমার মতে এগুলো, ঠিক আছে। আমি হচ্ছে জিনিসগুলো কিভাবে সাজায় তোমাদের কাছে নিয়ে আসছি, এটা মানে জিনিসগুলো যেরকম বলে নট লাইক দ্যাট, আমি হচ্ছে তোমাদের কাছে সহজে প্রেজেন্ট করার জন্য এইভাবে জিনিসটা এক্সপ্লেন করতেছি। ভ্যারাইটি ওভারলোডটা কিরকম, তুমি গ্যাপ ফিল আপেরও প্ল্যান করছো, তুমি আবার রিভিশনেরও প্ল্যান করছো, গ্যাপ ফিল আপের সাথে সাথে তুমি রিভিশনের পাশাপাশি তুমি এমসিকিউ সলভেরও প্ল্যান করছো, তুমি প্রি অ্যাডমিশনেরও প্ল্যান করছো, আবার হচ্ছে মডেল টেস্ট দিবা সেটারও প্ল্যান করছো, বা ঘরে এক্সাম দিয়েছো, সব মিলে একটা জগৎ কিছুর অবস্থা। এবং অ্যাকচুয়ালি এইগুলো সব মিলে একটা ওভারলোডের মতো সিচুয়েশন হয়েও যায়। তুমি 1 বাই 1 আগাও, তোমার প্রায়োরিটি ওয়াইজ সেট করো। যেমন তোমার সবার আগে দরকার গ্যাপ ফিল আপ করা, তুমি আগে এই জায়গাটা ফোকাস দাও, আগে তুমি এটারে এনশিওর করো। রিভিশন এখন দরকার নেই, রিভিশন এখন দরকার নেই, এখন হলে গ্যাপ ফিল আপ চলবে। রিভিশন তুমি শুরু করবা, পরীক্ষা যদি জুনে হয় তুমি রিভিশন শুরু করবে এপ্রিল থেকে, তুমি রিভিশন শুরু করবে এপ্রিল থেকে। এত আগে কিসের রিভিশন ভাই? তুমি এত রিভিশন দিলে মনে থাকবে? তোমাদের গ্যাপই বেশি, তুমি আগে গ্যাপ ফিল আপ করো তারপর রিভিশনে আসো। তোমাদের এমন অনেকে আছে যাদের সিলেবাস 50%ও হয়নি, তুমি আগে তোমার সিলেবাসটা শেষ করো। গ্যাপ ফিল আপ মানে শুধু সিলেবাস শেষ হওয়ার মাঝখানে গ্যাপটা না, তুমি সিলেবাসটাই শেষ করো। তুমি তারপর হচ্ছে সিলেবাস যখন তোমার মোটামুটি 70% চলে আসছে, 70% চলে আসে, তুমি গ্যাপ ফিল আপের সাথে সাথে এমসিকিউটাকে পেয়ার আপ করতে পারো। দ্যাটস আ ভেরি গুড কম্বো। এটা পেয়ার আপ করা যেতে পারে, 3টা টপিকের সাথে তুমি ওই এমসিকিউ গুলো সলভ করে ফেলা, এটা খুবই ভালো পেয়ার আপ হইতে পারে, কম্বো হইতে পারে। বাট 70% শেষ না হওয়া পর্যন্ত বাকিগুলাই আইসো না। তোমার মোটামুটি 70% মতো সিলেবাস গুছানো শেষ, এখন তুমি মোটামুটি কনফিডেন্ট যে বাকি 30% আমি যদি খুব স্লো ডাউন করি, খুব অল্প অল্প করে ডেইলি এক টপিক করে গ্যাপ ফিল আপ করি, সমস্যা হবে না। সেই ক্ষেত্রে ইউ ক্যান গো ফর প্রি অ্যাডমিশন। সেই ক্ষেত্রে তুমি হচ্ছে প্রি মেডিকেল, প্রি ইঞ্জিনিয়ারিং যা যা অ্যাডমিশন ব্যাচগুলো আছে সেই দিকে তুমি তখন তাকাইতে পারো, এখন দেখার দরকার নেই। এখন ব্যাচ থাকতে পারে, অনেক প্ল্যাটফর্মে মেডিকেল ব্যাচ, ইঞ্জিনিয়ারিং ব্যাচ, ভার্সিটি ব্যাচ থাকতে পারে, বাট তোমার দরকার কিনা তুমি সেটা বুঝবা। জাস্ট জিনিসটা একটা ফ্যাসিলিটি অ্যাভেলেবল থাকলেই যে গ্র্যাব করতে হবে এমন না, সবসময় সব ফ্যাসিলিটি অ্যাভেলেবল থাকলে আমরা সেটা গ্র্যাব করার মতো আমাদের এলিজিবিলিটি থাকে না, আমাদের সেটা সক্ষমতা থাকে না, আমাদেরকে সে পর্যন্ত আগে এলিজিবল হইতে হয়। সো প্রি অ্যাডমিশন তুমি আগে 70% প্ল্যান করো। ইভেন তার আগে যদি তোমার ববের মেডিকেল ব্যাচও আসে, ব্যাটলস অফ বায়োলজি, সেক্ষেত্রে তুমি আগে তোমার সিলেবাস শেষ করে দেন মেডিকেল ব্যাচ আসে, এটা আমি বলে রাখলাম, ঠিক আছে। বিকজ তুমি একটা জিনিস খালি নিলা, ইউটিলাইজ করতে পারলা না, তোমারও লাভ নেই আমারও লাভ নেই, বরং লস এটা। তুমি এটা আরো ভালো কিছু করতে পারতো, ইউ কুড হ্যাভ ডান বেটার, তাই না? সো প্রি অ্যাডমিশন পরে, আগে গ্যাপ ফিলিং, এমসিকিউ সলভ এটা থ্রু আউট চলবে। তুমি শুরুতে অল্প করো, বেশি করো, বাট এটার সাথে রাখো। মোটামুটি যখন তুমি ফ্লোতে চলে আসছো, তোমার প্রি অ্যাডমিশনও মোটামুটি চলছে, গ্যাপ ফিল আপও একদম কমে আসে, সিলেবাস অনেকখানি কভার, দেন ইউ ক্যান স্টার্ট রিভিশন। যদি টাইমে কুলাইলে ফাইনাল মডেল টেস্ট লাস্টে গিয়ে এমন একটা হজবরল অবস্থা লাগে, দেখা যায় কিছু কিছু গ্যাপ নতুন ক্রিয়েট হয়, কিছু কিছু গ্যাপ কিন্তু নতুনও ক্রিয়েট হয়, ঠিক আছে। সো ওই গ্যাপ গুলা আবার ফিল আপ করা লাগে। ওই টাইমে গিয়ে এইরকম মানে লাস্টের দিকে এরকম একটা ঝামেলা হয়, ঠিক আছে, অনেক কিছু ভুলে যাই আমরা। ওই টাইমে তুমি রিভিশন দাও, নতুন গ্যাপ যেগুলো আছে সেগুলো ফিল আপ করো, সময় থাকলে ফাইনাল মডেল টেস্ট দাও, যদি সময় না থাকে বোর্ড সলভ করো, যদি সময় না থাকে বাসায় বোর্ড সলভ করো, যদি সময় না থাকে বাসায় বোর্ড সলভ করো। একসাথে সবকিছু করতে চাও না, ওভারলোড নিতে চাও না, ঠিক আছে। এটাই হচ্ছে আমার বলার উদ্দেশ্য।
ডোন্ট ওভারলোড। এমসিকিউ, এমসিকিউ কথা আমি অলরেডি বলে ফেলছি। এমসিকিউটা হচ্ছে তোমার থ্রু আউটই চলবে, এমসিকিউটা দরকার আছে, এমসিকিউ প্যারাটা দরকার আছে, কারণ পোলাপান মারা খায় যত বেশি সিকিউতে তার চেয়ে বেশি খায় এমসিকিউতে। ধরো যদি 100 জন খারাপ করে, তার মধ্যে তোমার 60 থেকে 70 জন খারাপ করবে এমসিকিউতে। রিটেন খুব বেশি খারাপ করে এমন না, রিটেন খুব কমন টাইপ দিয়ে চলে আসে, বাট এমসিকিউতে ব্যাপার স্যাপার আছে। এমসিকিউতে হ্যান্ড ক্যালকুলেশন বলো, অপশন টেস্টিং বলো, এমসিকিউ এর কিছু টপিক বা কিছু এরিয়া আছে সেটা থেকে এমসিকিউ বেশি আসে, সেই এরিয়াগুলো এগুলো রেগুলার ইন্টারভালে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? রেগুলার ইন্টারভালে প্র্যাকটিস করতে হবে। এবং এমসিকিউ প্রিপারেশন তোমার শেষ মানে তোমার মেইন বইয়ের ভিতরে মানে খুঁটিনাটি পড়ার মতো জিনিসপাতি শেষ, ঠিক আছে? এমসিকিউ আর সাথে হচ্ছে যেটা পড়বা সেটা কখতে একটা ভালো ফোকাস দিতে হবে। এটা গেল থার্ড টপিক। তুমি এই বিষয়ে এমসিকিউ বাদ দিবা, এই ভুল করা যাবে না। নেক্সট ভুল যেটা মানুষ করে ইবিআই, এটার একদমই পাত্তা নেওয়া দা, ইংলিশ বাংলা আইসিটি। ভাই ইংলিশ বাংলা আইসিটি, আচ্ছা একটু দেখো, তোমার কিন্তু ফুল সিলেবাস, তুমি বাকি সবকিছু শেষ করে ইংলিশ বাংলা আইসিটিও শেষ করবা, এগুলোরও ফুল সিলেবাস বাংলা ফার্স্ট সেকেন্ড কভার দিবা, এত সহজ না, ঠিক আছে? টাফ আছে, একদম কঠিন বলতেছি তা না, বাট সহজ না, ঠিক আছে? বাংলার ক্ষেত্রে তোমার ফার্স্ট সেকেন্ড মিলে যে পরিমাণ পড়া আছে, তোমার যদি মনে হয় তুমি বাংলা লাস্টে কভার দিতে পারো, তুমি বাংলা লাস্টের জন্য রাখো, বাট ইংলিশ মানে ইংলিশ আর আইসিটি এই দুটো আগে শেষ করো। তোমার যদি মনে হয় তোমার ইংলিশ ভালো, বাংলায় দুর্বল, তুমি বাংলাটা আগে একবার শেষ করো, ইংলিশটা পরের জন্য রাখো, বাংলার আইসিটি শেষ করে ফেলো। তোমার যদি মনে হয় তোমার আইসিটিতে সমস্যা, তুমি আগে আইসিটি ধরো, বাংলা ইংলিশ পরের জন্য রাখো। তোমার যেটা যেটা সমস্যা সেটা তুমি একটু আগে নিয়ে আসো, আগে থেকে গ্যাপ ফিল আপ শুরু করো, ঠিক আছে? শুধু যে গ্যাপ ফিল আপ বলতে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ এগুলো ফিল আপ করবা, নট লাইক দ্যাট। এসবেরও গ্যাপ ফিল আপ করতে হবে। বাংলার গ্যাপ ফিল আপ করার জন্য বা বাংলার প্র্যাকটিসের জন্য আমি বলবো তুমি হচ্ছে অন্তত কিছু সৃজনশীল, তারপর হচ্ছে তোমার নির্মিত অংশের মধ্যে তোমার হচ্ছে প্রতিবেদন, তারপর সারাংশ, সারমর্ম, এই টুকটাক জিনিসগুলা একটু আর্লি প্র্যাকটিস করো। একদম লাস্ট মোমেন্টে বাংলা পরীক্ষা আসলে প্র্যাকটিস করবে না, মাঝখানে যদি গ্যাপ ট্যাপ পাও উইকলি একদিন হইলো, এগুলো একটু লিখা প্র্যাকটিস করো। টাইমিং, হাতের লেখা, তারপর হচ্ছে মাথায় যে সেন্টেন্স গুলা, একটা লেখা যে জেনারেট করার যে মাথায় ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটিটা আস্তে আস্তে বিল্ড হবে, আস্তে আস্তে ইমপ্রুভ হবে। সারাংশ সারমর্ম এখন প্র্যাকটিস করতে বললাম, যদি এখন থেকে প্র্যাকটিস করো, তুমি এখন থেকে অনেকখানি ইমপ্রুভ করতে হবে, তুমি ভাব সম্প্রসারণের জায়গাটা দাগাইতে পারবা, এটা লিখতে পারবা। কিন্তু যদি এটা প্র্যাকটিস না করো, দেখতে হবে ভাব সম্প্রসারণ লিখতে হবে, নাহলে সারাংশ সারমর্ম সেন্সিটিভ জিনিস তো, এটা খারাপ লিখলে অনেক মার্ক কাটে। তো এরকম কিছু কিছু জিনিস তুমি আগে থেকে প্র্যাকটিস করলা। আইসিটি যেগুলো তোমার কঠিন লাগে সেগুলো তুমি আগে থেকে করে রাখলা, লাইক নাম্বার সিস্টেম, আমার নিজের ক্লাস আছে নাম্বার সিস্টেমের, ওটা করলে মোটামুটি আর কিছু লাগবে না, ঠিক আছে? তুমি নাম্বার সিস্টেম বা এইচটিএমএল বা সি, যে কোনো একটা সি প্রোগ্রামিং, যে কোনো একটা আগে থেকে গুছিয়ে রাখো, বা যে কোনো দুইটা আগে থেকে গুছাবে, যেগুলো গ্যাপ আছে সেটা আগে থেকে ফিল আপ করে রাখো। 1, 2 তে সমস্যা নেই, ডেটাবেসও খুবই ইজি, ঠিক আছে? 3, 4, 5 এই চারটা, এই 5টা চ্যাপ্টারে মিলি ঝামেলা, এই 3টা চ্যাপ্টারে মিলি ঝামেলা লাগে, তোমার এই 6টার মধ্যে এই 3টাতে মিলি ঝামেলাটা লাগে। তুমি এগুলো থেকে কিছু জিনিস একটু আগে আগে শেষ করে ফেলো, এগুলোর এমসিকিউ গুলো শেষ করে ফেলো, ঠিক আছে? গ্যাপ হিসেবে জমা রেখো না। আর ইংলিশ তো কি বলবো, ইংলিশ হচ্ছে টোটালি প্র্যাকটিস হবে ভাই, ইংলিশ প্র্যাকটিস ছাড়া পারবা না, ইংলিশ প্র্যাকটিস ছাড়া পারবা না। ইংলিশ প্র্যাকটিসের ক্ষেত্রে আমি বলবো অ্যাটলিস্ট আগে থিওরিটা বুঝো, থিওরি বুঝো, মুখস্থ করা লাগবে এমন না, মুখস্থ প্র্যাকটিস করতে করতে হবে, মুখস্থ হচ্ছে সলভ করতে হবে, ঠিক আছে? বোর্ড সলভ এদিকে খুবই ইম্পর্টেন্ট, বোর্ড সলভ খুবই ইম্পর্টেন্ট। ইংলিশে ইনশাআল্লাহ আমি খুব দ্রুত রিভিশন ব্যাচ নিয়ে আসবো। রমজান মাসে আমার জন্য ক্লাস নেওয়া তো কষ্ট, তো এই জন্য হচ্ছে রমজান মাসে হয়তো ব্যাচটা মানে ক্লাস রমজানে শুরু হবে না, ক্লাস আমি ঈদের পর শুরু করবো, বাট ব্যাচ ইনশাআল্লাহ রমজানেই চলে আসবে। আমি খুব শীঘ্রই তোমাদের জন্য হচ্ছে ইংলিশ ব্যাচটা নিয়ে আসবো, ঠিক আছে? ওখানে ইংলিশ আমি 200 মার্ক একবারে ফার্স্ট সেকেন্ড তোমাদেরকে 28 থেকে 30 দিনের মধ্যে ফুল পড়া দিব ইনশাআল্লাহ, ঠিক আছে? ওটা পড়ার কিছু নিজে পড়া বাকি থাকবে না, জাস্ট আমার ক্লাস করবা, নিজে হচ্ছে ওই থিওরিগুলা ক্লাস থেকে বুঝে নিজে একটা বই থেকে প্র্যাকটিস করবা, আমি বইয়ে সাজেস্ট করে দিব, সেখান থেকে তুমি হচ্ছে তারপর নিজে বোর্ড সলভ করবা। তোমার যদি টেস্ট পেপারও শুরু থাকে তাও সমস্যা নেই, ইংলিশ ফটোতে টেস্ট পেপার দিয়ে কাজ চলে যাবে, ঠিক আছে? আর কোনো সমস্যা নেই। তো এই হলো ব্যাপার, ইংলিশ বাংলা আইসিটি এই জায়গাতে একটু ফোকাস দিতে হবে। এখানে 500 মার্কস ভাই, নো জোক, প্রচুর মার্কের দিকে, ঠিক আছে? গতবার কিন্তু মানুষ ইংলিশে বেশি খারাপ করছিল, সো খুবই কেয়ারফুল থাকতে হবে এই জায়গাটায়। তারপর আসো ডোন্ট স্টপ মিডওয়ে, এটা হচ্ছে আমার লাস্ট এন্ড ফাইনাল কথা। মাঝ পথে থেমে যায়ও না। তুমি সুন্দরভাবে আগাইতেছো, হঠাৎ করে কোন একটা অসুস্থতা আসলো, হঠাৎ করে কোন একটা ঝামেলা হইলো, বা হঠাৎ করে তোমার কোনো কারণে ফ্লো ব্রেক হয়ে গেছে, তুমি কোনো কারণে পড়তে পারতেছো না, কোনো কারণেই কিছু হইতেছে না, সব ছেড়ে ছুড়ে তুমি আবার একদম হতাশ হয়ে গেলা যে আমি এত কষ্ট করে শুরু করলাম, এত কষ্ট করে কামব্যাক দিতে নিলাম, হইলো না, আমি এত কিছু গুছাইলাম কিন্তু গুছায় উঠতেছে না। ভাই প্ল্যানস কখনোই 100% ঠিক হয় না, আমাদের যে চলার রাস্তা আছে সেটা কখনো 100% আমাদের
চিন্তা মতো পরিকল্পনা মতো হবে না। মাঝপথে ব্রেক আসবে, মাঝে মধ্যে ধস নামবে, আবার উঠে দাঁড়াইতে হবে। তুমি 5 ধাপ আগে যদি 3 ধাপ পিছায়ও যাও, মন খারাপ করার কিছু নাই, তুমি তোমার আগের জায়গা থেকে অন্তত 2 ধাপ আগায় আসো। আগাইতে পিছাইতে আগাইতে পিছাইতে আগাইতে পিছাইতে আস্তে 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 নিজের গোলে পৌঁছায় যাবা। এই 5টা জিনিসটা আলোচনা করার এইটাই কারণ যে কমনলি এই যে এখন শোনা হয়তো ছোট ছোট মনে হইতে পারে যে এগুলো আর এমন কি, বাট এই ছোট 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 করে একটু একটু করে ভুল হইতে হইতে দেখবা ভুল জমে অনেকগুলো হয়ে গেছে। যেমন করে গ্যাপ জমে, সারা বছরে গ্যাপ জমে এখন অনেকগুলো গ্যাপ হয়ে গেছে, তেমন এখনো হচ্ছে এরকম ছোট ছোট ভুলের কারণে দেখবা ছোট ছোট জিনিস জমে এমন পাহাড় হয়েছে তুমি তোমার কাজের কাজ করতে পারতেছো না। বুঝতে পারছো? ছোট ছোট জিনিস ইংলিশ বাংলা সিটি ছুই না, এখনো মনে হইতে পারে আর এমন কি, এগুলো পড়তে গেলে বাকি সব কখনো অনেক গ্যাপ হতো আছে, বাট স্টিল এই জিনিসই লাস্টে গিয়ে ভোগাবে। লাস্টে গিয়ে ইংলিশ বাংলা আইসিটি বেশি ভোগায়, কারণ এগুলো পড়া হয় না। এমসিকিউ বেশি ভোগায়, কারণ সিকিউর ছোট এমসিকিউ সলভই করা হয় না। ঠিক আছে, তো এটাই আছে। মাঝখানে তোমার যদি মনে হয় যে আমি পারতাছি না বা এইভাবে আগাইতে টানা আগাইতে কষ্ট হইতেছে, তুমি ফ্লেক্সিবল রুটিন তো নিছো, স্টিলও যদি কষ্ট হয়, ওয়ান ডে প্রতি 2 উইক পর পর একদিন একদম সলিড ফুল স্ট্যাক একটা ব্রেক নাও। ওই দিন বই খাওয়া ধরবে না, কিছু ধরবে না, ওই দিন ফুল রেস্ট। ওই দিন ফুল রেস্ট তুমি মাসে এরকম 2টা দিন রাখো তোমার ফুল রেস্টের জন্য, বাকি 28 দিন তুমি কনসিস্টেন্টলি পড়ো। তুমি দেখবা তোমার ফলাফল অনেক ভালো আসছে, আলহামদুলিল্লাহ, তুমি কনসিস্টেন্ট থাকতে পারতেছো। ঠিক আছে, আমি এরকম করতাম, যখন খারাপ লাগতো তখন হচ্ছে ফ্রেন্ডের সাথে একবেলা হচ্ছে বিকালবেলা বেরোইতাম, পুরো সন্ধ্যা রাত পর্যন্ত হচ্ছে ঘুরে টুরে আইসাও হচ্ছে পড়তে বসতাম না। ভালো লাগলে মন ছেলে রাত 10টা বা 9টা বাজে বসতাম, না ভালো লাগলে ওই দিন রাতে বসতাম, পরের দিন সকাল থেকে শুরু করতাম। বাট ওই যে একটা রিফ্রেশমেন্ট আমার পুরো একটা রিসেটের মতো দিত, আমার ফ্লো ব্রেক হইতো না যে 2 সপ্তাহ ধরে পড়াশোনা করে আসতেছি, কিন্তু আমি আমার ফার্দার পড়ালেখায় অনেক বেশি মনোযোগ করতে পারতাম। এক রাতের গ্যাপ, এরকম এক রাতের গ্যাপ ব্যাপার না। তুমি যদি একটা রাত বা একটা দিন গ্যাপ দিয়ে তুমি আগামী 14 দিন ভালো করে পড়তে পারো, ওই গ্যাপটাও তোমার ইনভেস্টমেন্ট, তাই না? তো একদম খুব মেটিকুলাসলি খুব পারফেক্ট লাগাইতে হবে, খুব সবকিছু মেনটেন করে চলতে হবে, কোনো ব্রেক না যাবে না, কোনো হ্যান্ড করা যাবে না, ত্যান করা যাবে না, সব একসাথে করতে হবে এরকম না। সুন্দরভাবে ধাপে ধাপে গুছায় গুছায় আগাও। ফার্দার গাইডলাইন্স আমার আরো আসবে ইনশাল্লাহ, চিন্তা কিছু না, আমি যতটুকু পাই তোমাদের হেল্প করবো। তোমরা জিনিসটা ফ্লেক্সিবলি বাট নিয়মিতভাবে করার চেষ্টা করো, ঢিল দেওয়া যাবে না, খুব বেশি চাপ নেওয়া যেমন যাবে না তেমন ঢিল দেওয়াও যাবে না। ঠিক আছে, আশা করি আমি আমার বক্তব্য তোমাদের কাছে পরিষ্কারলি এক্সপ্লেন করতে পারছি এবং এই 5টা পয়েন্ট থেকে তোমরা উপকৃত হয়েছো। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে বড় সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।